Hi, my dear students. Welcome to Narayangunj High School and College online class. Today's our topic is right use of verb. And first, look at the board. Here, universal truth and the habitual fact. আজকে আমরা প্রথমেই এই ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট নিয়ে কথা বলছি। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? ইউনিভার্সাল ট্রুথ যেটা বাংলায় মিন করেছে হচ্ছে চিরন্তন সত্য। এখন এই চিরন্তন সত্য বলতে আমরা কি বুঝি? ধরো আমরা যে বলতে পারি যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। আল্লাহ ইজ ওয়ান, চিরন্তন সত্য। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে আমরা যদি দেখি যে এটি চিরন্তন সত্য আছে, ইউনিভার্সাল ট্রুথ আছে, তাহলে সবসময় ভাবতে হবে। এবং আরেকটা বিষয় আছে এখানে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে আমরা কি বুঝি? হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে যে আমরা ইউজুয়ালি যেসব কাজগুলো করে থাকি, যে ধরো আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, এটা আমার হ্যাবিট। আমি রাত 10টায় ঘুমোতে যাই, এটাও আমার একটা হ্যাবিট। আমি রাত 9টায় আমার ডিনার সারি বা ডিনার করি, এটা আমার একটা হ্যাবিট। তো এগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো এখানে যে লেখা আছে ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলেই আমাদের বাক্যটি হবে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি লিখে দিচ্ছি এখানে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার আসো, এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি, উদাহরণটা খেয়াল করো। The earth bracket move round the sun. The earth move round the sun. The sun bracket rise in the east. Another one is Mr. Alam take dinner at 9 p.m. এই যে বাক্যগুলো বললাম, এখানে এটা যে ব্র্যাকেটে আছে, ইন দ্য রাইট ফর্ম বানানো যেটা করতে হবে, এই মুভ, রাইজ, টেক, এগুলো আছে রুট ফর্ম বা বেস ফর্ম। আমাদের এই রুট ফর্ম বা বেস ফর্মটাকে আমাদের চেঞ্জ করতে হবে। যদি সেটা প্রেজেন্ট সিম্পল হয়, আমরা জানি প্রেজেন্ট সিম্পলের সংজ্ঞাটা কি, যে কোনো কাজ ইউজুয়ালি ঘটে বা হয়, এটা বুঝলি প্রেজেন্ট সিম্পল। আর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। অ্যাকচুয়ালি সাবজেক্ট এন্ড অবজেক্ট ডাজন্ট ম্যাটার, এটা কখনো ম্যাটার করে না। মূলত একটি বাক্যের টেন্স নির্ণয় করতে হয় তার ভার্ব দেখে। এখন সেই ভার্বটি কোন ফর্মে আছে, তার আগে পরে বা আগে কোন অক্সিলারি আছে, সেটা দেখে আমাদের এই টেন্স নির্ণয় করতে হয়। তাহলে আমরা জানি যে প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার হচ্ছে অনলি V1 বা বেস ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আরেকটা কথা আছে, আমরা আরেকটা কথা জানি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। তাহলে আমরা একটু সলিউশনে যাই। এখানে লেখা আছে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এই বাক্যের মধ্যে আমাদের তাহলে অ্যান্সারটি কি হবে? এখানে আরেকটা কথা আছে, লুক এট দিস সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দ্য আর্থ, আর আর্থ হচ্ছে যেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কারণ একটি মাত্র আর্থের কথা বলা হয়েছে, দ্য আর্থ, তাই তো, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা অবশ্যই এখানে অ্যান্সারে আসবে মুভস, কারণ এস বা ইএস যোগ হবে। যেহেতু এখানে মুভ লিখতে ই আছে, তার মানে ই থাকলে আমরা শুধু এস যোগ করব, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কি মুভস। The earth moves around the sun. This is the answer. In second example, the sun rise in the east. এখানেও the sun বলতে আমরা সূর্যকে বুঝছি, আর সেটা একটি মাত্র সূর্য, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার। আর এখানে তাহলে রাইজের সাথে কি হবে? ই এস যোগ হবে, শুধু এস যোগ হলে সেটা তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কি রাইজেস। And the third one is Mr. Alam take dinner at 9 p.m. এখানে টেক আছে, তাহলে টেক এর সাথে অ্যাজ বা ইয়েস যোগ হবে একইভাবে, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে কি দাঁড়াচ্ছে অ্যান্সারটা? টেক্স। তাহলে আমরা অলরেডি তিনটা এক্সাম্পল এই এক্সারসাইজ যে দেওয়া আছে সেটা সলিউশন পেয়ে গিয়েছি। ফার্স্ট ওয়ান মুভস, rises and takes। কেন হয়েছে এগুলো?
কারণ এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো আমরা কি বুঝলাম, যদি কোনো বাক্য ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, একটা টার্ম আছে যেমন হিস্ট্রিক্যাল ট্রুথ, আমি সেখানে এটা আনলাম না এখানে, কারণ এটা একটা ভিন্ন প্রেক্ষাপট, এটা নিয়ে আমি পরে এক সময় আলোচনা করব। তো এখানে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ আর হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এরকম আমরা আরো হ্যাবিচুয়াল ফ্যাক্টের এক্সাম্পল দিতে পারি। সে আমি বললাম হি রাইজেস বা হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এই যে গেটস আপ, এখানে গেটস এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, রাইট? তাহলে আমরা বুঝলাম যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কেন প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। সেকেন্ড আর একটা রুল আছে এখানে, মূলত আমি দুইটা বিষয় হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা। দ্বিতীয় যে রুলটা আছে সেখানে কিছু টার্মস আমি বা কিছু শব্দ বা ফ্রেজ আমি দিয়ে দিয়েছি বা শব্দ দিয়ে দিচ্ছি, যেগুলো দেখলে আমরা বুঝবো যে এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেই শব্দগুলো কি কি, যেগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট সিম্পল টেন্স। সেগুলো লেখা আছে এখানে, আমি একটু পড়ে শোনাচ্ছি। অলওয়েজ, regularly, sometimes, often, generally, daily, every day, occasionally, usually, normally. এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? Look at this. Always, যেটা আমরা বুঝি সব সময়, regularly, সব সময়, sometimes, মাঝে মাঝে, এরকম আরো কিছু আছে যেমন often, এগুলো আমি অর্থ না বলছি কারণ তোমরা এগুলো ভালো করে জানো। often, generally, daily, every day, occasionally, usually, normally. এগুলো দ্বারা বেশিরভাগ সময় যেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা আমরা দৈনন্দিন যে কাজগুলো করতে অভ্যস্ত বা করি, এই শব্দগুলো দিয়ে সেই ধরনের বাক্য আমরা তৈরি করি, এবং এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাবে। তাহলে এই টার্মসগুলো তোমাদের একেবারে মুখস্থ থাকতে হবে। কি বললাম? অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি এন্ড নরমালি। এগুলো থাকলেই, কোনো বাক্যের মধ্যে এগুলো দেখলেই আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, আ গুড বয় ব্র্যাকেট প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি। তার মানে কি, আমরা at the end of the sentence we see here regularly the term that is given here in the rules. তাহলে এই রেগুলারলি শব্দটা দেখে আমি বুঝতে পারছি যে এই বাক্যটা কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে এখানে দেওয়া আছে প্রিপেয়ার, এবং প্রিপেয়ার যে দেওয়া আছে এটার সাবজেক্ট কি, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আ গুড বয়, আর গুড বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এবং সেখানে আমরা তাহলে আমার অ্যান্সার দেওয়া আছে কি প্রিপেয়ার্স, কারণ এটা প্রেজেন্ট সিম্পল এবং থার্ড পারসন সিঙ্গুলার, এবং তাই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হচ্ছে। যেহেতু প্রিপেয়ার আছে, প্রিপেয়ার্স হবে, তাহলে অ্যান্সার দেওয়া আছে প্রিপেয়ার্স। অ্যান্সার দেওয়া আছে কি প্রিপেয়ার্স। এবং সেকেন্ড ওয়ান, হি অলওয়েজ, এখানে ব্র্যাকেট নাই, ব্র্যাকেট আমি দিয়ে দিচ্ছি, ডিস্টার্ব দ্য ক্লাস। এখন হি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি এটা, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। এখন অলওয়েজ যেহেতু আছে, এখানেও সেটা আমরা বুঝতে হবে যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, আর প্রেজেন্ট সিম্পল টেন্স এখানে ডিস্টার্বের সাথে কি যোগ হবে, যেহেতু হি আছে, হি অলওয়েজ, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি অলওয়েজ ডিস্টার্বস হবে। তাহলে আমাদের অ্যানসার দ্বারা হচ্ছে কি ডিস্টার্বস। He always disturbs the class. তাহলে এখানে অ্যানসারটা দাঁড়াচ্ছে disturbs। বুঝছো? এরকম আমরা আরো উদাহরণ দিতে পারি চাইলে। হ্যাঁ, আমরা পরবর্তী রুলে যাচ্ছি। এখানে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? যে কাজটি বর্তমানে চলছে। সে আমি এখন ক্লাস করছি, কাজটি এখন চলছে, তোমরা এই ক্লাসটি দেখছো বা তোমরা শিখছো, মাঠে বাচ্চারা খেলছে, এগুলো কোনো কাজ এখন চলছে, ফ্যানটি ঘুরছে, হ্যাঁ, আমি কথা বলছি, এই যে বিষয়গুলো, কোনো কাজ বর্তমানে চলছে এরকম বোঝালেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, কিছু শব্দ বা ফ্রেজ দেখেও নির্ণয় করা যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। যেমন আমরা যখন দেখব যে নাও, নাও মানে কি এখন,
এখন মানে এই মুহূর্তে কাজটা চলছে। সে অ্যাট দিস মোমেন্ট মানে কি এই মুহূর্তে। তাহলে এখন বা এই মুহূর্তে কোনো কাজ চলছে এরকম বুঝালেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমরা যদি কোনো বাক্যের শেষে এরকম নাও বা অ্যাট দিস মোমেন্ট দেখবো তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব উইথ আইএনজি বা ভার্ব প্লাস এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি। আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি। এখন দেখো আমি যে স্ট্রাকচার বললাম এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি, এখানে এম ইজ আর মানে কোন সাবজেক্টের সাথে এম বসবে বা ইজ বসবে বা আর বসবে সেটাও আবার আমাদেরকে দেখে বুঝতে হবে। তাহলে এখানে যেমন আমি একটু এক্সাম্পল দিয়েছি দুইটা, যেমন নোবেলা রিড দ্য বুক নাও, এখানে কি লেখা আছে? নাও লেখা আছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন এই যে বাক্যটি নোভেলা রিড, তাহলে এই রিড কথাটা দেওয়া আছে বেস ফর্ম, সেটাকে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি স্ট্রাকচার অনুযায়ী নোভেলার সাথে হচ্ছে নোভেলা থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে কি বসবে? ইজ বসবে। তাহলে অ্যানসারটা দাঁড়াচ্ছে ইজ রিডিং। তাহলে আমরা কি লিখব? অ্যানসারটা ইজ রিডিং হবে। হ্যাঁ, আমরা লিখলাম ইজ রিডিং। দ্বিতীয় বাক্যে শি ব্র্যাকেটে প্লে ব্যাডমিন্টন অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে? ফুটবল খেলছে। যেহেতু অ্যাট দিস মোমেন্ট লেখা আছে মানে এই মুহূর্তে, তাহলে এরকম এই বাক্যটা যে প্লে আছে এটা অটোমেটিক কি হয়ে যাবে? ইজ প্লেইং হয়ে যাবে, কারণ শি প্লে। এরকম ঠিক এরকম আমরা অনেক, আচ্ছা অ্যান্সারটাকে লিখে দিচ্ছি আমি। তাহলে কি দাঁড়াচ্ছে অ্যান্সারটা? ইজ প্লেইং। এরকম আরো হতে পারে, যেমন আমি কথা বলছি, আই এম টকিং, তুমি শুনছো, ইউ আর লিসেনিং। এরকম কোনো কাজ বর্তমানে এখন এই মুহূর্তে হচ্ছে বা চলছে এরকম বুঝালেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর সেটা স্ট্রাকচার অনুযায়ী কি হবে? এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি। তাহলে বাক্যের শেষে নাও বা দিস মোমেন্ট থাকলে আমরা চোখ বন্ধ করেই যে ব্র্যাকেটে ভার্বটি থাকবে সেটা এম ইজ আর অ্যাকর্ডিং টু পারসন এন্ড নাম্বার or number and person, সেটা দেখে am is আর প্লাস ভার্বের সাথে আইন যোগ করে দেব। তাহলে আমরা সহজেই এই নিয়মটি শিখে ফেললাম। আমরা এখন পরবর্তী নিয়মে যাব। আমরা এখানে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? কোনো কাজ এই মাত্র সম্পন্ন হয়েছে, এর ফল এখনো বিদ্যমান। অনেকেই এই ফলটা খুঁজে পায় না। ফল বিদ্যমান কিভাবে? আসলে এটা একটা টার্ম, কিন্তু আমরা আলোচনার ক্ষেত্রে এই কথাটা বলে থাকি। ঠিক আছে, যদি আমি ব্যাখ্যা দিতে যাই, ধরো তুমি ভাত খেয়েছো, এই মাত্র ভাত খাওয়া শেষ করেছো মানে খেয়েছো। কারণ অনেকেই প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল এই দুটি টার্মের বা দুটি টেন্সের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। দুটি কাজই কিন্তু অতীত। আমি ভাত খেয়েছি মানে খেয়ে ফেলেছি, সেটা যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার আমি ভাত খেয়েছি বা খেলাম, এটাও কিন্তু পাস্ট সিম্পল হয়ে যায়। কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা একটু আমি বুঝিয়ে বলছি। যেমন তুমি এই মাত্র ভাত খেয়েছো, এর ফল এখনো বিদ্যমান আছে। মানে কি? মানে হচ্ছে তুমি ভাত খেয়েছো, তোমার পেট ভর্তি আছে, তুমি এখন পরবর্তীবার খেতে হলে এটা সময় এখন আসেনি। তার মানে কি? পেট ভর্তি আছে আমার। তখন তুমি বলবা কি? আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও, আমি এই মাত্র ভাত খেয়েছি। কারণ আমি ভাত খেয়েছি, আমার খিদা লাগেনি, বা আমি এখন আরেকবার খেতে পারবো না, খাবো না, রাইট? বা এরকম হতে পারে যে ধরুন আমার হাতে একটা মার্কার আছে, আমি বললাম যে ও ফ্রেন্ড, আই হ্যাভ লস্ট মাই মার্কার বা হ্যাভ লস্ট মাই পেন। এখন এখানে যে আমি আমার মার্কারটি হারিয়েছি, এটা কি মিন করছে? মানে কি? আমি মার্কারটি হারিয়েছি and I'm looking for it and I think I'll get it back again. আমি এটা আবার খুঁজে পাবো, এমনটা আশা করছি। আর যদি পাস্ট টেন্স বলতাম, ওকে আই লস্ট মাই পেন, আমি অলরেডি আমার পেনটা হারিয়ে ফেলেছি আমি, এখন আমি আর আশা করছি না যেটা খুঁজে পাবো, আর একটা কিনে ফেলেছি এবং আরেকটা দিয়ে কাজ শুরু করেছি, যে এটা হারিয়ে গেছে, দ্যাটস ওকে ফাইন, ইটস ফিনিশড, এটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যখন আমি
পেনটা হারিয়েছি এবং আমি খুঁজছি যেটা আমি আবার ফিরে পাবো, এবং আশেপাশে হয়তো কোথাও আছে বা টেবিলের যেখানে কোথাও আছে আমি সেখান থেকে খুঁজে নেব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে মূল যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ দ্বারা যুক্ত থাকবে, প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যাকে সংক্ষেপে আমরা বলি ভার্ব 3। তাহলে হ্যাজ হ্যাভ প্লাস ভার্ব 3। এছাড়াও আমরা কোনো বাক্য সিচুয়েশন যদি বুঝতে চাই, কিছু কিছু টার্ম আছে যেগুলো দেখলে আমরা বুঝবো যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমি টার্মসগুলো এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আমি বলে দিচ্ছি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। এই যে শব্দগুলো লিখলাম, এগুলো বাক্যের শেষে দেখলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। শব্দগুলো আমি কি বললাম, আমার সাথে রিপিট করো। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, এভার, রিসেন্টলি। বুঝে গেল? এই শব্দগুলো দেখলে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর স্ট্রাকচার অনুযায়ী যে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেটা পার্সন অনুযায়ী, নাম্বার বা পার্সন অনুযায়ী কি বসবে, হ্যাজ অথবা হ্যাভ বসবে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 বসবে। তাহলে এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি বা এক্সারসাইজ দিয়েছি আমি, সেটা এক নম্বরটা হচ্ছে হি ব্র্যাকেট রিচ দ্য স্টেশন জাস্ট নাও। then আমরা at the end of the sentence we see the term just now, আর এই জাস্ট নাও থাকলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং যে মূল ভার্বটি আছে রিচ, সেটাকে আমরা এই প্রেজেন্ট পারফেক্টের যে স্ট্রাকচার আছে এখানে, সেই স্ট্রাকচারে আমি রূপান্তর করব আমরা। তাহলে সেটা কি, এখানে আছে হি, হির সাথে কি বসবে, হ্যাভ না হ্যাজ বসবে? অলওয়েজ হ্যাজ বসবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে হ্যাজ প্লাস রিচ এর ভার্বটি হচ্ছে রিচড। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি, he has reached. He has reached. He has reached the station just now. সে স্টেশনে এই মাত্র পৌঁছেছে। পরবর্তী বাক্যটা I finished my SW. এখানে I finished my SW, আর আমি এখানে টার্মস দিইনি, তাহলে আমি টার্মস যোগ করে দিই, অলরেডি দিলাম। বা আমি চাইলে একটু আমি করেছি, এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি বাক্যটা। আচ্ছা, আমি লিখে দিয়েছি এখানে, এটা ট্রান্সলেট লেখা ছিল না। আই অলরেডি ফিনিশ মাই SW। তাহলে এখানে আমি অ্যান্সার দাঁড়াচ্ছে কি, যেটা অলরেডি আছে বুঝতে হবে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অ্যান্সার দাঁড়াবে কি, আই হ্যাভ অলরেডি, I have already finished, I have plus verb 3, I have already finished my SW। বুঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম, ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে এই মূলত এই মাত্র শেষ হয়েছে, এর ফল এখনো বিদ্যমান। আবার কিছু টার্মস আছে বা শব্দ বা ফ্রেজেস যেগুলো দেখলে আমরা বুঝবো যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, এবং এটা হচ্ছে এক্সাম্পল। থ্যাংক ইউ। আমরা পরবর্তীগুলো যাব। আমরা এই পর্যায়ে শিখব পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল কি। পাস্ট সিম্পল হচ্ছে অতীতে সংঘটিত কোনো কাজ, কাজটি অতীত হয়েছে। অতীত বলতে আমরা কি বুঝি, 1 মিনিট আগেও যেটা অতীত, পৃথিবীর শুরু থেকে শুরুতে কোনো কাজ হয়েছিল, যেমন এই পৃথিবীটা গঠিত হয়েছিল বা এই পৃথিবীটা সৃষ্টি হয়েছিল অমুক, সেটা কত হাজার বছর, আমরা আনুমানিকভাবে লক্ষ কোটি বছর আগে কথা বলি, তো অনেক 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 বছর আগে বা অনেক সময় আগে, সেটা যেমন পাস্ট সিম্পল। আবার 1 মিনিট আগে বা 1 ঘন্টা আগে যে কাজটি ঘটেছিল সেটাও কিন্তু পাস্ট সিম্পল। এখন অতীতে সংঘটিত যে কোনো কাজ হচ্ছে পাস্ট সিম্পল। আর পাস্ট সিম্পলের স্ট্রাকচার কি, ভার্ব টু, মানে যেই জায়গাটা দেখে আমরা বুঝবো যে, বা যে অংশটা বাক্যের যে অংশটা দেখে আমরা বুঝবো যে এটা কোন টেন্সে আছে, সেটা হচ্ছে ভার্ব। আর সেখানে যদি ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট সিম্পল। আর কিছু টার্মস আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এটা পাস্ট সিম্পল,
যেমন বাক্যের মধ্যে যদি থাকে yesterday, ago, long since, last night, এগুলো দেখলেও আমরা বুঝবো যে পাস্ট সিম্পলে আছে। যেমন yesterday I went to Dhaka, পাস্ট সিম্পল, went আছে, যেহেতু yesterday আছে went হয়েছে, go, went, gone, মানে went হচ্ছে ভার্ব টু, পাস্ট সিম্পল। এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, যেমন লেখা আছে he ব্র্যাকেটে come home last night, আমরা এখানে যে টার্মটা দেখতে পাচ্ছি কি আছে লাস্ট নাইট, আর লাস্ট নাইট থাকলেই আমরা বুঝবো যে বাক্যটি পাস্ট সিম্পল, তাহলে অ্যান্সারটা তার হচ্ছে ভার্ব টু, কাম এর ভার্ব টু হচ্ছে কেম, তাহলে হি অ্যান্সার কি হচ্ছে কেম, হি কেম হোম লাস্ট নাইট, আমার অ্যান্সার কি দাঁড়ালো কেম। আবার আই সি ব্র্যাকেটে সি আছে, আই সি ইউ লং এগো, তোমাকে আমি অনেক আগে দেখেছিলাম। এখন এখানে আমাদের টার্মসটা কি দেওয়া আছে লং অ্যাগো, আর লং অ্যাগো থাকলে সি এর পাস্ট ফর্ম হবে, আর পাস্ট ফর্ম হচ্ছে স, সি স সিন, তাহলে অ্যান্সারটা হচ্ছে কি স, I saw you long ago. Third and the last one, they bracket leave hotel yesterday, তারা হোটেল ত্যাগ করেছিল গতকাল, yesterday দেওয়া আছে, তাহলে দে লিভ হোটেল yesterday, তাহলে লিভ এর পাস্ট টেন্স হচ্ছে লেফট, তাহলে অ্যান্সার দাঁড়াবে কি দে লেফট হোটেল yesterday, তারা গতকাল হোটেল ত্যাগ করেছিল। তাহলে আমরা কি বুঝলাম, অতীতে সংঘটিত যে কোনো কাজই হচ্ছে পাস্ট সিম্পল, আর যদি আমরা বাক্যের শেষে এই যে টার্মসগুলো দিলাম আমি এখানে yesterday, ago, long since, last night, লাস্ট নাইট, লাস্ট মর্নিং, বা লাস্ট নুন, লাস্ট আফটারনুন, অনেক কিছু থাকতে পারে, এগুলো থাকলে আমরা বুঝবো যে কি বাক্যটা পাস্ট সিম্পলে আছে, এবং সবসময় ভার্ব টু থাকবে, মেন ভার্বটি ভার্ব টু বা পাস্ট টেন্সে থাকবে। বুঝে গেল? থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে যাব। আমরা আলোচনা করছি এবার পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট আর পাস্ট সিম্পল দুইটাই কিন্তু অতীত, কিন্তু কোনটা পাস্ট সিম্পল কোনটা পাস্ট পারফেক্ট সেটা বুঝতে হলে আমাদের পাস্ট পারফেক্টের সংজ্ঞাটা কি সেটা জানতে হবে। সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বোঝায় অতীতে সংঘটিত দুটি কাজ। নরমালি তুমি যদি বলো যে আমি হয়তো তুমি ভাবতে পারো যে বেশি অতীত হলে মনে হয় পাস্ট পারফেক্ট, কম অতীত হলে মনে হয় পাস্ট সিম্পল, এটা অনেকে ধরে নেয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পাস্ট পারফেক্ট তখনই হয় যখন অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে তুলনা করা হয়, সময়ের তুলনা করা হয়। সে তুমি স্কুলে গিয়েছো, হ্যাঁ এটা একটা কাজ, ঘন্টা পড়লো এটা আরেকটা কাজ। এখন কোন কাজটা আগে হয়েছে? তুমি স্কুলে যাওয়ার পর ঘন্টা পড়লো নাকি তুমি স্কুলে যাওয়ার আগে ঘন্টা পড়লো? দুটি কাজই কিন্তু তুমি করেছো, বা তুমি যেটা করেছো একটা হচ্ছে স্কুলে গিয়েছো, আরেকটা কাজ হচ্ছে ঘন্টা পড়েছে। দুটি কাজের কথা তুলনা করেছি আমরা, বা দুইটা কাজ নিয়ে আমরা আলোচনা করছি। এখন তুমি স্কুলে গিয়েছো যেমন একটা কাজ, ঘন্টা পড়ছে আরেকটা কাজ। এখন ইট ডিপেন্ডস কোন কাজটা আগে সংঘটিত হয়েছে। যদি তুমি স্কুলে আগে গিয়ে থাকো তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং ঘন্টা যদি পড়ে থাকে সেটা পাস্ট সিম্পল। বা যদি ঘন্টা আগে পড়ে তুমি যদি পরে স্কুলে যাও তাহলে ঘন্টা পড়ার যে কাজটা সেটা হবে পাস্ট পারফেক্ট, এবং তুমি স্কুলে গিয়েছো এই কাজটা হবে পাস্ট সিম্পল। তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করি এটারে, তাহলে দাঁড়াচ্ছে এভাবে: অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, এবং যে কাজটি পরে সংঘটিত হয়েছে সেটা পাস্ট সিম্পল। অনেকেই চিন্তা করে যে হ্যাড প্লাস ভার্ব থ্রি এতটুকুই মনে হয় পাস্ট পারফেক্ট। বিষয়টা এটা নয়। পাস্ট পারফেক্ট তুলনা করতে হলে তোমার দুটি কাজের সাথেই, মানে দুটি কাজের সময়ের সাথে তুলনা করতে হবে, অতীতে সংঘটিত দুটি কাজের সময়ের সাথে তুলনা করতে হবে। এই জন্য এই স্ট্রাকচার মানে পাস্ট পারফেক্টের পাঁচটি স্ট্রাকচার রয়েছে। অনেকেই আমরা ভাবি যে বিফোর এবং আফটার দিয়ে মানে পাস্ট পারফেক্ট শেষ। নো, পাস্ট পারফেক্টের পাঁচটি স্ট্রাকচার রয়েছে।
ধরো আমরা যদি বিফোর ইউজ করে থাকি তাহলে বিফোর হচ্ছে পূর্বে, মানে যে কাজটি পূর্বে সংঘটিত হয়েছে সেটা পাস্ট পারফেক্ট। আর বিফোরের ক্ষেত্রে আমরা প্রথম, বিফোর মানে কি পূর্বে, তাহলে পূর্বে আমরা মানে আগে, আগে পাস্ট পারফেক্টের যে বাক্যটা আছে বা অংশটা আছে বা বাক্যাংশ বা ক্লজ আছে সেটা ব্যবহার করব, এবং বিফোরের পরে ইউজ করব পাস্ট সিম্পল। তাহলে স্ট্রাকচার দাঁড়াচ্ছে এইভাবে: সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ডেফিনিট। আর পাস্ট পারফেক্টের একটা স্ট্রাকচার আছে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এই অংশটা। আবার যদি আমরা আফটার দিয়ে ইউজ করি তাহলে আফটার অর্থ কি পরে, এটা একটা টেকনিক মাথায় রাখবে। আফটার মানে পরে, তাহলে পাস্ট পারফেক্টের অংশটা পরে বসবে, আগে বসবে পাস্ট ইনডেফিনিটের অংশটা। তাহলে সেই আফটার দিয়ে যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে হ্যাড সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট। বুঝে গেল? এছাড়াও অনেক সময় আমরা আরো কিছু কাজ দেখি যে একটি কাজ ঘটতে না ঘটতে অন্য একটি কাজ ঘটে যায়। সেখানেও কিন্তু অতীতে যদি সংঘটিত এরকম সময়ের পার্থক্য খুবই কম থাকে, এরকম যদি কোনো কাজের তুলনা করি তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট হতে পারে। এবং তখন স্ট্রাকচার দাঁড়াবে নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। এটা একটা অংশ। আবার স্ক্যার্সলি দিয়েও একটা হতে পারে, স্ক্যার্সলি প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যার্সলি, আরেকটা আছে হার্ডলি, হার্ডলি প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। সেখানেও দেখতে পাচ্ছি আমরা দুইটা পার্থক্য। এখানে নো সুনার দিয়ে যখন বাক্যটা শুরু হয়েছে বা স্ট্রাকচারটি শুরু হয়েছে, এরপরে আমরা দেখলাম দেন বসেছে। আবার স্ক্যার্সলি বা হার্ডলি দিয়ে যে স্ট্রাকচারটা বলেছি সেখানে হোয়েন বলেছে। কিন্তু এই তিনটা স্ট্রাকচারই কিন্তু পাস্ট পারফেক্ট। আমি এই পাস্ট পারফেক্টের যে পাঁচটি স্ট্রাকচার বলেছি আমি একটি একটি করে আলোচনা করব। আমি প্রথমে আলোচনা করছি এখানে বিফোর নিয়ে, এবং বিফোর দিয়ে যে স্ট্রাকচারটা আমি দিয়েছি সেখানে স্ট্রাকচারটা তোমরা দেখে নাও। এখানে বলেছি পাস্ট পারফেক্ট মানে ব্র্যাকেট আমি হেড প্লাস ভার্ব থ্রি দিয়েছি, মানে কি পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস ভার্ব থ্রি থাকে স্ট্রাকচার, প্লাস হচ্ছে এখানে বিফোর প্লাস হচ্ছে পাস্ট সিম্পল মানে ভার্ব টু। তাহলে বিফোর যখন আমরা ইউজ করব মানে আগে, তখন আমরা কি করব, আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট সিম্পল। যেমন স্ট্রাকচার বা আমি একটা উদাহরণ যদি দিয়ে থাকি এখানে, যে উই ব্র্যাকেট রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন ব্র্যাকেট লিভ। মানে কি, যেহেতু বিফোর আছে তার মানে আমাকে বুঝতে হবে যে স্ট্রাকচার অনুযায়ী এখানে পাস্ট পারফেক্ট হবে, আর পরের যে অংশটা আছে লিভ, এটা ভার্ব টু মানে পাস্ট সিম্পল হবে। তাহলে এই অনুযায়ী যে স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা চোখ বন্ধ করে যদি হিসাব করি বা দেখি বা সলভ করি, তাহলে বিফোর দেখলেই আমরা প্রথমেই বিফোর পূর্বে যে অংশটা আছে বা ক্লজটি আছে সেটা পাস্ট পারফেক্টে আমরা লিখব, মানে হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। আর পরবর্তী যে অংশটা আছে বা ক্লজটি আছে সেটা সিম্পলি ভার্ব টু হবে, মানে পাস্ট সিম্পল হবে। তাহলে এখানে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে কি উই হ্যাড রিচড, কারণ কি বিফোর আছে, তাহলে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস এই মনে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে উই হ্যাড রিচড। উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন, এখানে কি দাঁড়াবে লেফট মানে ভার্ব টু, মানে ভার্ব টু। বুঝে গেল? তাহলে দ্বিতীয় স্ট্রাকচারে লেখা আছে আই ব্র্যাকেট গো, আই গো টু স্কুল বিফোর দ্য বেল রিং, ব্র্যাকেটে রিং আছে। তো এখানেও ঠিক সিম্পলি আমরা দেখতে পাচ্ছি বিফোর আছে, তার মানে এইটা হবে পাস্ট পারফেক্ট। আর স্ট্রাকচার অনুযায়ী হ্যাড প্লাস ভার্ব থ্রি, তো লিখলাম আমরা হ্যাড, আর গো এর পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি হচ্ছে গন, আই হ্যাড গন টু স্কুল বিফোর দ্য বেল রিং, রিং এর পাস্ট টেন্স কি rang। বুঝে গেল? তাহলে কি দাঁড়ালো had gone আর rang। তাহলে I had gone to school before the bell rang, আর এই অংশটা হচ্ছে কি we had reached the station before the train left, ট্রেন ছাড়ার পূর্বে আমরা পৌঁছে গিয়েছি। তাহলে আমরা কি শিখলাম, বিফোর স্ট্রাকচার শিখলাম। পরবর্তী আমরা আফটার দিয়ে শিখবো, নো সুনার দিয়ে শিখবো, স্ক্র্যাচলি বা হার্ডলি দিয়ে আমরা শিখবো। আমরা পরবর্তী রুলে যাচ্ছি। আমরা এখানে এবার আসলাম যে আফটার, আমরা বিফোর নিয়ে আলোচনা শেষ করেছি একটু আগে,
এবার আমরা শিখবো আফটার এর ব্যবহার বা আফটার দিয়ে কিভাবে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার গঠিত হয়। পাস্ট পারফেক্ট স্ট্রাকচারে যখন আফটার থাকবে আমরা তখন যেটা স্ট্রাকচার হবে সেটা হচ্ছে প্রথমেই পাস্ট সিম্পল এবং আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা আমরা অলরেডি আগেও বলেছি। এখন এখানে আমি লিখে দিয়েছি যে পাস্ট সিম্পল মানে ভার্ব টু প্লাস হচ্ছে আফটার প্লাস পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি দেওয়া আছে এক্সাম্পলটা, দ্য টিচার কাম ব্র্যাকেটে কাম আছে আফটার নোভেলা কমপ্লিট হার SW। এখন এই বাক্যে যে কাম আছে এটা কি হবে, আর আমাদের কাজ হচ্ছে এই কমপ্লিটটা এই দুইটা ভার্ব কোন ফর্মে বসবে। তাহলে স্ট্রাকচার আছে ভার্ব টু মানে আফটার আগে হবে ভার্ব টু। তাহলে কি হবে অ্যানসারটা, দ্য টিচার কেম, তাই না? দ্য টিচার কেম মানে কি ভার্ব টু। আফটার নোভেলা কমপ্লিট আছে তাহলে কি হবে, হ্যাড কমপ্লিটেড। হার SW। তাহলে আমরা বুঝতে পারলাম কি আফটার থাকলে প্রথমে পাস্ট সিম্পল এবং পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা সমাধান করলাম কি দ্য টিচার কেম আফটার নোভেলা হ্যাড কমপ্লিটেড হার SW। ঠিক আছে, ঠিক এভাবেই আমরা পরবর্তীতে শিখব নো সুনার দিয়ে কিভাবে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টের যে আরো তিনটি স্ট্রাকচার রয়েছে সেটা আমি আগে বলেছি, এখন সেটা আমি আলোচনা করে দেখাচ্ছি বা বোর্ডে স্ট্রাকচার এবং এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি এখানে লিখেছি প্রথমে নো সুনার ডট ডট দেন। আর এই কাজটি কিভাবে পাস্ট পারফেক্ট, আমরা অনেক সময় অতীতে কোনো কাজ ধরে করলাম এইভাবে দুটি কাজ হলো, যেমন আমি স্কুলে গেলাম ঘন্টা পড়লো। এখানে এই যে গেলাম এবং ঘন্টা পড়লো দুটি কাজ, এর আগেও কিন্তু আমি আলোচনা করেছি, কিন্তু সেখানে সময়ের পার্থক্য ছিল এরকম যে আগে বা পরে হয়েছে কাজটা। আর এখন যে টার্মস নিয়ে আমি আলোচনা করবো নো সুনার ডট ডট দেন অথবা স্কার্সলি অফ হার্ডলি ডট ডট হোয়েন, এখানে আলোচনা করতে গিয়ে আমরা যে দেখবো সেটা হচ্ছে এখানে দুটি অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে সময়ের পার্থক্য এতটাই কম যে একটি কাজ হতে না হতেই আরেকটি কাজ ঘটে যায়, একটি কাজ ঘটতে না ঘটতেই হতে না হতেই আরেকটা কাজ ঘটে যায় বা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করবো পাস্ট পারফেক্টের সেটা হচ্ছে নো সুনার অথবা স্কার্সলি অবলিক হার্ডলি ডট ডট হোয়েন। আর প্রথমে আমি নো সুনার নিয়ে আলোচনা করছি। নো সুনারটা মানে কি, নো সুনার ডট ডট দেন, এটার পর দেন বসে। আর স্ট্রাকচারটা কি খেয়াল রাখবে, স্ট্রাকচারটা আমি লিখে দিয়েছি বোর্ডে, তারপর আমি মুখে বলছি। নো সুনার প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। দেখো স্ট্রাকচারটা, নো সুনার প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, এটা হচ্ছে নো সুনারের স্ট্রাকচার। এবং নিয়ম অনুযায়ী নো সুনার পরে দেখতে পাচ্ছ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, তার মানে কি এখানেই পাস্ট পারফেক্টটা ঘটে গিয়েছে এবং এখানে পাস্ট সিম্পলটা ঘটে গিয়েছে। তাহলে যদিও দুইটি কাজের মধ্যে সময়ের পার্থক্য এতটাই কম থাকবে, কিন্তু সেখানেও সূক্ষ্মী বিচার করলে আমরা দেখব যে নো সুনার যুক্ত যে ক্লজটি আছে এবং সেখানে যে কাজটির কথা উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে সেই কাজটি অপেক্ষাকৃত সামান্যতম হলেও পূর্বে সংগঠিত হয়েছে। এই জন্য যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে যেমন স্কুলে যাওয়া এবং ঘন্টা পড়া, আমি যদি কোনো বাক্য বলি যে আমি স্কুলে যেতে না যেতেই ঘন্টা পড়লো, কি বললাম, আমি স্কুলে যেতে না যেতেই ঘন্টা পড়লো। এখন যে কি হয়েছে, আমি স্কুলে যেতে না মানে কি ঘন্টা পড়ার ঠিক ইমিডিয়েটলি বিফোর, ঠিক আগ মুহূর্তে আমি স্কুলে গিয়েছি, বা আমি স্কুলে যাওয়ার ইমিডিয়েটলি আফটার ঘন্টা পড়লো, মানে স্কুলে যাওয়ার পরপরই ঘন্টা পড়ে গেল, সময়ের পার্থক্য খুবই কম। আর সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে এটা। এবং এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, লুক এট দিস বোর্ড, যে নো সুনার হ্যাড আই ব্র্যাকেটে গো আউট দেন দ্য রেইন স্টার্ট। এখন আমাদের চেঞ্জ করতে হবে যে গো অংশটা এবং স্টার্ট অংশটা। তো স্বাভাবিকভাবে এখানে যেহেতু হ্যাড আছে, আমরা জানি যে হ্যাড থাকলে ভার্ব থ্রি হবে। তাহলে এই নো সুনার দিয়ে শুরু হলেই আমরা এখানে যদি হ্যাড যদি দেওয়া নাও থাকে
আমরা লিখব যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। তোমরা খেয়াল করবে অনেক সময় রাইট ফর্ম ভার্বে তোমাদের যখন পরীক্ষা আসে তোমার এমনটি দেওয়া থাকতে পারে যে নো সুনার ব্র্যাকেটে শুধু গো দেওয়া থাকবে প্লাস বাকি অংশ প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস শুধু V1 ব্র্যাকেটে দেওয়া থাকবে, মানে দুইটা ব্র্যাকেটে V1 দেওয়া থাকবে। এখানে হ্যাড দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, মনে রাখবে বেশিরভাগ সময় দেওয়া নাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে যখন আমরা দেখব যে নো সুনার দেওয়া আছে, চোখ বন্ধ করে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি বসাবো, মানে সাবজেক্টের হেড বসবে, সাবজেক্টের পরে ভার্ব থ্রি বসবে। আর এখানে যেহেতু আমি দিয়ে দিয়েছি তাই আমরা শুধুমাত্র এখানে গো এর ভার্ব থ্রি বসাবো। তাহলে সেটা অংশ কি দাঁড়াবে? গন। No sooner had I gone out than the rain started verb to, মনে আছে এখানে লেখা আছে verb to, তাহলে started। বুঝে গেল? তাহলে আমরা কি পেলাম অ্যানসারটা? No sooner had I gone out than the rain started। অথবা no sooner had I reached the station than the train left, সেটা হতে পারে। এরকম আমরা no sooner দিয়ে আমরা অনেকগুলো স্ট্রাকচার আমরা বা অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, ঠিক আছে। পরবর্তীতে ঠিক একই রকম স্কার্সলি বা হার্ডলি কখন ইউজ হবে? একই রকম যে সময়ের পার্থক্য খুবই কম এমন ধরনের কাজ, প্রতিটি সংগঠিত দুটি কাজের তুলনার মধ্যে তুলনা করলে আমরা এই স্কার্সলি বা হার্ডলি ব্যবহার করব। শুধু পার্থক্য হচ্ছে স্কার্সলি হার্ডলির ক্ষেত্রে এখানে হোয়েন বসবে আর নো সুনার ক্ষেত্রে দ্যান বসবে, যেটা আমি এখানে বলে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে দ্যান বসছে আর এখানে হচ্ছে হোয়েন বসছে, এটাই পার্থক্য। তাহলে সেই স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? স্কার্সলি অবলিক হার্ডলি। এখানে যদিও আমি দুইবার লিখেছি, এখানে হার্ডলি দিয়ে একটা করেছি, স্কার্সলি দিয়ে একটা করেছি, কিন্তু যেহেতু অলমোস্ট স্কার্সলি বা হার্ডলি যদি আমরা ব্যবহার করি বাকি সব স্ট্রাকচার একই রকম, তাই আমি একবার স্ট্রাকচার লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। মানে ব্যাপারটাকে তিনটা নিয়ম না করে আমি দুইটা নিয়মে করেছি, নো সুনার দিয়ে একটা করেছি আর স্কার্সলি হার্ডলি একটা করেছি। তাহলে এখানে স্ট্রাকচার দাঁড়াচ্ছে কি? স্কার্সলি অবলিক হার্ডলি প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। এবং আমার স্ট্রাকচার অনুযায়ী যদি আমি উদাহরণ দিই তাহলে আমি উদাহরণ যেটা দিয়েছি এখানে স্কার্সলি হার্ডলি, আগেই বলেছি যে দুটো যে কোনো একটা বসবে, দুটো বসবে না কখনো। তাহলে স্কার্সলি হার্ডলি প্লাস হ্যাড দ্য টিচার, এখানে যেমন কি দাঁড়ালো? হার্ডলি হ্যাড দ্য টিচার বা স্কার্সলি হ্যাড দ্য টিচার ব্র্যাকেটে এন্টার, এন্টার মানে কি? প্রবেশ করা। ইনটু দ্য ক্লাসরুম when the students bracketed stand up, তার মানে কি? Scarcely had the teacher entered into the classroom when the student stood up। স্ট্রাকচার অনুযায়ী আমাদের এখানে had প্লাস verb 3, তাহলে had দেওয়া আছে, যে এখানে had দেওয়া আছে সাবজেক্ট আগে had বসবে, এখানে কি হবে? verb 3, তাহলে verb 3 কি? entered। Scarcely had the teacher entered into the classroom when the students stood up। Standard past tense কি? stood। তাহলে কি দাঁড়ালো? Scarcely had the teacher entered the classroom when the students stood up। তাহলে আমরা শিখলাম যে সময়ের পার্থক্য খুবই কম থাকলে আমরা কি স্ট্রাকচার ফলো করব? তিনটা স্ট্রাকচার ফলো করব। একটা হচ্ছে নো সুনার, দেন, আর হচ্ছে স্কার্সলি হোয়েন অথবা হার্ডলি হোয়েন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমাদের এই যে রাইট ফর্ম অফ ভার্বটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা আমাদের পার্ট 1। তো তোমরা এটার যে আরো দুইটা বা তিনটা পার্ট থাকতে পারে, তো তোমরা এই পার্টগুলো যদি সিরিয়ালি পরপর তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো ভিডিওগুলো, তাহলে তোমাদের রাইট ইউজ অফ ভার্ব নিয়ে আশা করি কোনো ধরনের প্রবলেম থাকবে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।